দেশের বাজারে যখন তখন বাড়িয়ে দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম। হয়রানির শিকার সাধারণ মানুষ। দ্রুত ওষুধ নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। কাল ঢাকা আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কর্ণফুলীর নিচে টানেল নির্মাণ সহ 25টি মেগা প্রকল্পের চুক্তির সম্ভাবনা। ঋণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। সবুজ বেষ্টনী গড়তে রামপালে 5 লাখ গাছ লাগানো হবে। দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় 153টি আশ্রয়কেন্দ্রের উদ্বোধন। সিলেটের ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজার অবস্থার আরও উন্নতি। খুলে ফেলা হয়েছে লাইফ সাপোর্ট। এবং টানা সপ্তম সিরিজ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অর্জন কম নয়, মত ক্রিকেট বিশ্লেষকদের। টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাজারে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম। এতে একদিকে যেমন চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, অন্যদিকে বাড়ছে রোগীদের হয়রানি। এ বিষয়ে ওষুধ অধিদপ্তরের ভাষ্য, যৌক্তিক কারণেই দাম বাড়ছে ওষুধের। আর বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ নীতি প্রণয়ন করা গেলে সমাধান আসবে এ সমস্যার। শাফিন জাহিদের রিপোর্টে বিস্তারিত। সপ্তাহখানেক আগেও নিউরো বি ও ক্যালবোডি নামে ব্যথা এবং ক্যালসিয়ামের এই ওষুধের দাম ছিল 150 টাকা। হঠাৎ করে বাড়িয়ে বাজারে এখন সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে বিক্রি হচ্ছে 240 টাকা করে। এছাড়াও গত এক মাসের ব্যবধানে বেড়েছে বেশ কিছু ওষুধের দাম। গত এক বছরের হিসেবে দেখা যায় বিভিন্ন ওষুধের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। জরুরি ও অত্যাবশ্যকীয় এসব ওষুধের দাম বাড়ানোর ফলে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি বেড়েছে রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানিও। আগে ওষুধ নিছি না, এখন নিতে দাম সব বেড়ে গেছে। এই ট্যাবলেটটা ছিল আগে আপনার 150 টাকা, এখন বাড়ছিল আপনার 240 টাকা আমাকে। শুরু হলো স্কোয়ার, শেষ করে একবারে লাস্ট পর্যন্ত। পার পিছে 10 টাকা বাড়লে খেতে পারে, কিন্তু 60 টাকা বাড়ে কেমনে খাবে একটা রোগী? ওই একটা বাড়ানো দেখলে আর সবকিছুই এক সিরিয়ালে বাড়ায়। কিসের জন্য বাড়ায়, কি জন্য বাড়ায়, এটা তো আমাদের দেখা দিচ্ছে না। দেশের বাজারে 14,000-এরও বেশি ওষুধ রয়েছে। এর মধ্যে জেনেরিক বা মূল ওষুধের সংখ্যা 3,000। আর জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে সরকার দাম নিয়ন্ত্রণ করে মাত্র 117টির। আর বাকিগুলোর ক্ষেত্রে দাম নির্ধারণের স্বাধীনতা ওষুধ ব্যবসায়ীদের হাতে। ওষুধের দাম বাড়ার কারণ জানতে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। তবে সরকারের যে প্রতিষ্ঠানটি তদারকির দায়িত্বে রয়েছে, নীতিগত প্রশ্নের অজুহাত দেখিয়ে ওষুধ ব্যবসায়ীদের পক্ষেই সাফাই গাইলেন এর পরিচালক। নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলো কিছু লজিক, কিছু রেশনালিটি এগুলো কনসিডারেশন করে এগুলা করেছে। যখন তার মার্কেটিং কস্টিং বেড়ে যায়, কাঁচামালের দাম বেড়ে যায়, প্যাকেজিং এর দাম যখন বেড়ে যায়, সঙ্গতভাবেই সে ওই সমস্ত দিকে যায়। বর্তমানে দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা 736টি। এর মধ্যে শুধু অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করে 207টি প্রতিষ্ঠান। আর হাতে গোনা কয়েকটি কোম্পানি নিয়ন্ত্রণ করে 80 থেকে 85% ওষুধের বাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় ছিল স্বাস্থ্যনীতির অংশ হিসেবে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা। তাই বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ওষুধের কোনো নীতি কার্যকর করা গেলে একদিকে যেমন ওষুধের নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত করা যাবে, অন্যদিকে বিভিন্ন সময়ে ওষুধের দাম নিয়ে যে প্রশ্ন ওঠে সে বিষয়টিরও পরিত্রাণ পাওয়া যাবে। ওষুধ নীতি যেটা নাকি জমা দেওয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানে কিন্তু বলা আছে যে ওষুধের মূল্য কিভাবে নিয়ন্ত্রিত হবে, ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতাটা কার থাকবে, কতটুকু থাকবে। তারা এও বলছেন, ওষুধের দাম বাড়ার পেছনে অনেক ক্ষেত্রে দায়ী থাকেন বিক্রেতারাও। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে সবুজ বেষ্টনী গড়ে তুলতে লাগানো হবে 5 লাখ গাছ। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে ঘূর্ণিঝড় ও বন্যা দুর্গতদের সাহায্য দেশের বিভিন্ন জেলায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন এক জায়গায়, যে কারণে সবসময় প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকি মোকাবেলা করেই আমাদের চলতে হয়, এবং বন্যা, খরা, জলোচ্ছ্বাস, নানা ধরনের ঝুঁকি সবসময় আমরা মোকাবেলা করে থাকি। তবে আমাদের এটাও ভাবতে হবে যে এই ঝুঁকি থেকে মানুষকে বাঁচানো যায়, এটা ঠিক না যে বাঁচানো যায় না।
কাজে আমরা যদি একটু সজাগ থাকি এবং আমরা যদি সময় মতো পদক্ষেপ নিই তাহলে যে কোনো রকম দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। বাংলাদেশ যে শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে তা নয়, আমাদের অনেক সময় মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয়। তবে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন এত কথা, সেখানে 5 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য এবং কার্বন সিঙ্কের জন্য। কারণ গাছ তো কার্বন সিঙ্কের জন্য, এই জন্য আমরা কিন্তু করে দিচ্ছি। 25টি মেগা প্রকল্পে রেকর্ড বিনিয়োগের চুক্তির সম্ভাবনা নিয়ে কাল ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, তার এই সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো নির্মাণে দুদেশের মধ্যে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। তবে চীনের সঙ্গে বাংলাদেশের রেকর্ড যে ঋণ চুক্তি হতে যাচ্ছে, তাতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট এহসান জুয়েলের। বিশ্বজুড়ে বাড়ছে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির সঙ্গে বাংলাদেশের 2015 সালে লেনদেন হয়েছে $14.70 কোটি। বাংলাদেশের মোট বাণিজ্যের 26.50% চীনের সঙ্গে হলেও এর 85%ই দেশটির অনুকূলে। চীনের সঙ্গে 4 দশকের কূটনৈতিক সম্পর্ক থাকলেও দীর্ঘ 30 বছর পর এবার দ্বিতীয়বারের মতো দেশটির কোনো প্রেসিডেন্ট আসছেন ঢাকায়। বিনিয়োগে বাংলাদেশের বড় সহযোগী দেশ হিসেবে তাই অনেক স্বপ্নের এই সফর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 25টি প্রকল্পে 20 বিলিয়নেরও বেশি আর্থিক সহযোগিতার জন্য চীনের কাছে প্রস্তাব পাঠানো হলেও 12 বিলিয়নের মতো সহযোগিতার আশ্বাস আসতে পারে। উল্লেখযোগ্য মেগা প্রকল্পগুলোর মধ্যে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও ব্লু ইকোনমি খাতে। এই ভিজিটে আমরা যে জিনিসটা হবে, চায়না যেটা চাইবে যে এই অঞ্চল যেন সুসংগত হয়। উন্নয়ন যেটা করছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, সেটা শান্তিপূর্ণভাবে করছে, ওর কোনো রাষ্ট্র যেন হুমকি সৃষ্টি না করে। তো বাংলাদেশ স্বাভাবিকভাবেই এই চীনের এই ধরনের পররাষ্ট্রনীতি প্রচন্ডভাবে উৎসাহিত বোধ করছে। সেটাও একটা ফিজিবিলিটি হবে যে এই অঞ্চলের ট্রেড বিজনেস করতে গেলে, ব্লু ইকোনমি ডেভেলপ করতে গেলে চায়না কতটুকু সহায়তা করতে পারে। এই সফরে বাংলাদেশের সাথে কোনো দেশের রেকর্ড ঋণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অর্থনীতিবিদরা বলছেন, চীনের কঠোর ঋণ নীতির ব্যাপারে সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। সরকারের উচিত হবে এই প্রকল্পগুলো নিয়ে নেগোসিয়েট কালে যেন সুদের হারটি যাতে যথাসম্ভব নিচু পর্যায়ে রাখা যায়। সবচেয়ে ভালো হয় এটি যদি 1%-এর নিচে, যেভাবে আমরা মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো থেকে টাকা পাই তার কাছাকাছি যদি রাখা যায়, 2 বা 3 না করে 10 বছরের মতো গ্রেস পিরিয়ড এবং রিপেমেন্ট পিরিয়ড যদি মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো যেভাবে দিয়ে থাকে 30-40 বছরের, এরকম যদি করে নেওয়া যায় তাহলে আমাদের দীর্ঘমেয়াদে এই সমস্ত ঋণের যে রিপেমেন্টের জন্য যে একটা ডেট রিপেমেন্টের যে চাপ, সেটি তুলনামূলকভাবে সহনীয় হবে। সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাথে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং এর ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে বাংলাদেশে যোগদানের যে প্রস্তাবনা, সেটি চূড়ান্ত হতে পারে এই সফরে। এছাড়া মধ্যমায়ের দেশের পথে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেখানে অবকাঠামো এবং সড়ক যোগাযোগ খাতে যে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, সেই চাহিদার অনেকটুকু মিটতে পারে এইবার। তাই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষকদের আগ্রহের জায়গা চীনের প্রেসিডেন্টের এই সফর থেকে কতটা কৌশলী হতে পারে বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সব জটিলতার অবসান ঘটিয়ে চীনা প্রেসিডেন্টের সফরে বাস্তবে রূপ পেতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ। এর ব্যয় ধরা হয়েছে 8,000 কোটি টাকা। এই টানেলকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় চীনের সাংহাই নগরীর আদলে গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক জোন চায়না সিটি, যেখানে 750 একর জায়গায় স্থান পাবে দেশীয় ভারী শিল্প কারখানা। কাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকে কল্পনা বলে মনে করা হতো। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 8,000 কোটি টাকার বৃহৎ এই প্রকল্পের বাস্তব রূপ দিতে 14 অক্টোবর বাংলাদেশ আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যৌথভাবে 3140 মিটার দৈর্ঘ্যের এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। চাইনিজ বিনিয়োগকারীরা সরাসরি বিনিয়োগ করতে পারবে 774 একর জমিতে। এই চাইনিজ ইকোনমিক জোনটা আগামী 14 তারিখ চায়নার প্রেসিডেন্ট যখন আসবেন, ওনার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে
এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এটা ঢাকা থেকে সরাসরি করা হবে। চীন সরকারের আর্থিক সহায়তায় নগরী পতেঙ্গার নেভাল থেকে শুরু হয়ে এ টানেল শেষ হবে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায়। নদীর তলদেশ দিয়ে চলাচল করবে সব ধরনের যানবাহন। আর আনোয়ারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সাংহাই নগরীর অনুকরণে গড়ে তোলা হবে সবগুলো স্থাপনা। ঢাকা বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কক্সবাজারের একটা কানেক্টিভিটি ডেভেলপ করবে এবং এই কানেক্টিভিটির ফলে দক্ষিণ চট্টগ্রামে একটা নতুন শহর গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থনৈতিক অঞ্চলে মূলত জাহাজ নির্মাণ, তৈরি পোশাক, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী, প্লাস্টিক, তথ্য প্রযুক্তি এবং মেডিকেল যন্ত্রপাতি নির্মাণ কারখানা গড়ে তোলা হবে, যার 30% বিনিয়োগ করবে চীন সরকার এবং বাকিটুকু বিনিয়োগ করবে দেশটির ব্যবসায়ীরা। টেক্সটাইল এবং টেক্সটাইলের অ্যাক্সেসরিজ রিলেটেড ইন্ডাস্ট্রিজ এখানে রিলোকেট হবে। এছাড়া কেমিক্যাল সেক্টরের বেশ কিছু ইন্ডাস্ট্রিজ এখানে হবে। প্রযুক্তিভিত্তিক অনেক শিল্প চীনারা, এমনকি রিসার্চ সেন্টারও এখানে স্থাপিত হইতে পারে। চায়না সিটি গড়ে তোলার জন্য 291 একর খাস জমি বাংলাদেশ ইকোনমিক জোনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরো 430 একর জায়গা অধিগ্রহণের পর্যায়ে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরো থাকছে। মুদ্রা পাচার নিয়ন্ত্রণে ব্যর্থতা দায়ে সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখাকে 33 কোটি টাকা জরিমানা। নজরে এসেছে ব্যাংকের পদ্ধতিগত দুর্বলতা। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার খাদিজার শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। খাদিজার চিকিৎসক রেজাউল সাত্তার সময় সংবাদকে জানিয়েছেন, বুধবার পরীক্ষামূলকভাবে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। পরে তার অবস্থার উন্নতি বিবেচনায় নিয়ে স্থায়ীভাবে খুলে রাখা হয় লাইফ সাপোর্ট। এখনো আইসিইউতে আছে, আইসিইউ থেকে স্টেপ ডাউন হয়ে গেলে এনজিওতে যাবে। কালকে সকাল থেকে ভেন্টিলেটর মেশিনে নাই। ডিসাইড করবেন যে আপনার নেক্সট উইকে কবে করবেন। বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান বেড়ে যাওয়ায় রাজধানীর স্কার্টনে প্রবাসী ভবনে প্রতিদিনই বাড়ছে বিদেশমুখী মানুষের ভিড়। কিন্তু পর্যাপ্ত বসার জায়গা সহ সার্বিক ব্যবস্থাপনা ভালো না হওয়ায় নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও তাদের সাথে আগত স্বজনদের। তবে সমস্যা সমাধানে শীঘ্রই ঢাকার বাহিরে অন্যান্য বিভাগেও বিদেশগামী সার্বিক কার্যক্রম পরিচালনার কথা জানায় প্রবাসী মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে এই মানুষগুলো ঘর, সংসার, মায়া মমতা ভুলে জীবিকার তাগিদে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ পাড়ি দেয়ার। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই প্রবাসী ভবনে দ্বারস্থ হন 3.5 থেকে 4 হাজার নারী পুরুষ। তবে এত সংখ্যক মানুষের আনাগোনা হলেও ভবনটিতে নেই তাদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা। বাথরুমের সমস্যা, গরম, ফ্যান নাই, এমন ধরেন একটা হাটফিলের মতো না যেতেছে, দেখতেছেন তো গামায় যেতেছি। লোকজন এভাবে আসলে তো অসুস্থ হবে বা অসুস্থ হলেও তো আবার দেখার মানুষ নাই। পুরুষ মহিলা সব একসাথে গ্যাঞ্জাম হচ্ছে, আলাদা সাইড করলে ভালো হয়। খাওয়ার সমস্যা, তারপরে আবার প্রস্রাব পায়খানার জন্য এখানে খুব সমস্যা হয়ে যায়, যেহেতু এটা তো মন্ত্রণালয় রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে ইচ্ছা করলেও মনে করেন যে কোনো জায়গা করা যায়, ব্যবহার করা যায় না। যাত্রীদের সঙ্গে আগত স্বজনরা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পার হলেও শেষ হয় না সাক্ষাৎকার। এছাড়া বিদেশ ফেরতদেরও নতুনদের মতোই সাক্ষাৎকার দিতে হয়। 9টা বাজে অফিসের ভিতরে লোক ঢুকাইছে, এখনো পর্যন্ত তার ইন্টারভিউ শেষ হয় নাই। যারা পুরান মানুষ তাদের তো কোনো ট্রেনিং বা সাক্ষাৎকার প্রয়োজন নাই, তাদেরকে একদিক করে দেখ, আর যারা নতুন তাদের সাক্ষাৎকার বা ট্রেনিং এর ব্যবস্থা করুন। অন্যদিকে বিদেশমুখী যাত্রী হিসেবে পর্যাপ্ত প্রমাণাদি থাকা সত্ত্বেও ঢাকায় আসার পথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক নানামুখী হয়রানির শিকার হতে হয় যাত্রীদের, এমনটাই জানান সংশ্লিষ্টরা। আমার এক যাত্রী ত্রিনা ট্রেনে আসবে চট্টগ্রাম টু ঢাকা, সে আসতে পারে না, পুলিশে আটকায়, ব্যাগ ট্যাগ সব তল্লাশি, মনে হচ্ছে কিছুই ছিল না তার থেকে অবৈধ। বলে ট্যাবলেট কি ট্যাবলেট সেও বুঝে জানে না, কথা বুঝতে পারছি। তার কাছে বিদেশের যে ট্রেনিং করছে বই ছিল, কার্ড ছিল, পাসপোর্ট ছিল। বিদেশে যাওয়ার সার্বিক কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না রেখে রাজধানীর বাইরেও পরিচালনা করার সিদ্ধান্তের কথা জানালো প্রবাসী মন্ত্রণালয়। চট্টগ্রাম ডিভিশনের যারা, তারা চট্টগ্রাম থেকেই ফিঙ্গারপ্রিন্ট এবং ক্লিয়ারেন্স, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, যেটা বিএমইটি ক্লিয়ারেন্স, সেটাও চট্টগ্রাম থেকে নিতে পারছে এবং পর্যায়ক্রমে আমরা সব ডিভিশনেই ডিসেন্ট্রালাইজ করে দিব খুব শিগগিরই। এতে সব ধরনের ভোগান্তি দূর হবে বলে মনে করছে সংশ্লিষ্ট অধিদপ্তর। তাকে ঢাকা আসতে হচ্ছে না কষ্ট করে, সে ওখানেই যে যাওয়ার যেগুলো ফর্মালিটিস সব সে ওখানেই করতে পারবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং বা মুদ্রা পাচার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখাকে 33 লাখ পাউন্ড জরিমানা করেছে দেশটির সরকার। বাংলাদেশি টাকায় জরিমানার পরিমাণ প্রায় 33 কোটি টাকা। দেশটির আর্থিক খাত তদারকিকারী কর্তৃপক্ষ এফসিএ বুধবার সোনালী ব্যাংকে জরিমানা করার এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করে রয়টার্স। এফসি বিবৃতিতে বলা হয়েছে, মুদ্রা পাচার প্রতিরোধে কার্যক্রমের প্রায় প্রতিটি ক্ষেত্রে সোনালী ব্যাংকের পদ্ধতিগত গুরুত্বপূর্ণ দুর্বলতা ধরা পড়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মুদ্রা পাচার নিয়ন্ত্রণ বিভাগের
কর্মকর্তা স্টিফেন স্মিথকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি 18,000 পাউন্ড জরিমানা করা হয়। ডুবে যাওয়ার 16 ঘন্টা পরেও খুলনার রূপসা নদীতে 800 টন ক্লিংকার বোঝাই জাহাজটি উদ্ধারের তৎপরতা এখনও শুরু হয়নি। গতকাল বিকেলে এমভি টুঙ্গিপাড়া নামে কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়। জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটি উঠানোর জন্য প্রয়োজনীয় কারিগরি যন্ত্রপাতি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে দেরি হচ্ছে। আগামীকাল নাগাদ কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি। খুলনার সিমেন্ট ফ্যাক্টরি 7 রিং এর জন্য ক্লিংকার নিয়ে গতকাল সকালে মংলার হারবাড়িয়া থেকে যাত্রা করে কার্গো জাহাজটি। ওই দিন বিকেলে খানজাহান আলী সেতু এলাকায় পৌঁছলে তলা ফেটে এটি ডুবে যায়। এ সময় জাহাজের শ্রমিকরা সাঁতরে উঠতে পারলেও ডুবে যায় সব মালামাল। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে 5টি বাঙালি সংগঠনের ডাকে 24 ঘন্টার হরতাল চলছে। হরতালের সমর্থনে সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর সহ বিভিন্ন পয়েন্ট থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পরে উন্নয়ন বোর্ড সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন তারা। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে একই চিত্র রাঙ্গামাটিতেও। হরতালের কারণে দোকানপাট সহ বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল। গতকাল এই হরতালের ডাক দেয় পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনগুলোর নেতাদের দাবি, জাতীয় সংসদে সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাশ হওয়ায় পার্বত্য এলাকার বাঙালিরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবেন। সময় সংবাদে আরো থাকছে। বছরের পর বছর অচল হয়ে পড়ে আছে রাজশাহী মহানগরীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল অবস্থা। নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার বাতি। সমস্যার সমাধানের আশ্বাস সিটি মেয়রের। খুলনা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রচেষ্টায় সফলভাবে কীটনাশক ছিটানোর বিশেষ ড্রোন উড়ানো হয়েছে। ঘন্টায় 38 কিলোমিটার গতিবেগে ড্রোনটি প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে। পরীক্ষামূলকভাবে উড়ানো এই ড্রোনটি দিয়ে কৃষিতে ব্যাপক পরিবর্তন আনতে চান গবেষকরা। খুলনা থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র কাজী মাহমুদ হাসান ক্যাম্পাসের আকাশে ড্রোন উড়াচ্ছেন। এর প্রধান উদ্দেশ্য ফসলের ক্ষেতে সহজ পদ্ধতিতে কীটনাশক ছিটানো। প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে এ ড্রোন। এর মাধ্যমে দেশের কৃষিতে পরিবর্তন আসবে বলে মনে করেন মাহমুদ হাসান। বর্তমানে আমাদের কীটনাশক ছিটানো এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তারা হাত দিয়ে ছেটায়। তখন আমরা আসলে এটা তৈরি করি এবং এটাতে আপনি প্রায় 1 মিনিটে 1 লিটার পর্যন্ত স্প্রে করতে পারবেন এবং সেটা মাত্র 60 সেকেন্ড সময়ে। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক জানালেন, ঘন্টায় 38 কিলোমিটার গতিবেগে 5 কেজি ওজনের ড্রোনটি একবারে 25 মিনিট উঠতে পারবে। কোনো সময় যদি এটা কোনো বাধার সম্মুখীন হয়, সে বেজ স্টেশনে ফেরত আসতে পারে। এই ক্যাপাসিটিটার মধ্যে দেওয়া আছে। ভবিষ্যতে আমাদের যেটা চিন্তা, এটা দিয়ে যেন বীজ বা সার এগুলাও স্প্রে করা যায় কিনা। এদিকে গবেষণায় নিয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীরা কৃষিকাজের উন্নয়নের স্বার্থে ড্রোন সম্পর্কিত প্রচলিত আইন শিথিল করার দাবি জানিয়েছেন। গভর্নমেন্ট যদি তাদের সাপোর্ট দেয় তাহলে যেটা হবে যে একটা কৃষক এটা তো একজন কিনতে পারবে, কারণ এগুলো অনেক কস্টলি। সেক্ষেত্রে যদি একটা তাদের সমিতি যেগুলো আছে তাদের থেকে যদি প্রত্যেক এরিয়াতে একটা একটা করে কেনা হয়, অথবা তাদের কাছে আমরা যদি ভাড়াও দিই, তারা এখানে আমাদের এরকম 500-1000 কিছু দিবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যখন কীটনাশক বা সার এগুলা ছিটাবে, তখন যদি এগুলা শিথিল করা যায় তাদের ক্ষেত্রে আইনটা, সেক্ষেত্রে হয়তো সম্ভব। কারণ এই ধরনের ড্রোন খুব বেশি উপর দিয়ে যাবে না, যেটা হেলিকপ্টার বা এরোপ্লেনের উড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি এই ড্রোনটি 200 মিটার উঁচুতে উঠে প্রতিবার 3 লিটার কীটনাশক ছিটাতে পারে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। 5 বছরেরও বেশি সময় ধরে রাজশাহী মহানগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটি অচল রয়েছে। এতে নষ্ট হয়ে গেছে সিটি কর্পোরেশনের লাখ লাখ টাকার সিগন্যাল বাতি। নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদেরও। মেট্রোপলিটন পুলিশ বলছে, স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে ট্রাফিক নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। অবশ্য মেয়র বলছেন, অর্থ সংকট থাকলেও সিগন্যাল বাতিগুলো সংস্কারের পরিকল্পনা রয়েছে। রাকিবুল হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু।
সময়ের পরিবর্তনে রাজশাহী শহরে মানুষের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এই যান চলাচল নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন 1994 থেকে 2009 সাল পর্যন্ত 3 দফায় নগরীর 23টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগ জানায় 2010 সাল থেকে বিকল হয়ে পড়ে সিগন্যাল বাতিগুলো। এতে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। নানা সমস্যায় পড়তে হচ্ছে চালক ও পথচারীদের, বাড়ছে দুর্ঘটনাও। হাত তুলে দাঁড়াইতে বলে বুঝতে পারি না, অনেক সময় দেখা যায় চলে যায়, সামনে একটা গাড়ি পড়ে যায়, তখন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিশৃঙ্খলভাবে চললে কিন্তু যানজট হয়েই যায়। শৃঙ্খলা ঠিক রাখার জন্য যানজটে ট্রাফিক সিগন্যাল লাইট প্রয়োজন। সিঙ্গেল লাইট বাতি না থাকার জন্য সমস্যা হচ্ছে, ট্রাফিক জ্যাম বেঁধে যাচ্ছে সেখানে। 5 বছরে রক্ষণাবেক্ষণের অভাব ও নানা দুর্ঘটনায় পড়ে সিগন্যাল বাতিগুলো বিকল হয়েছে। মেট্রো পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলছেন, বাতিগুলো সচল হলে ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হবে। আমরা সিটি কর্পোরেশন যোগাযোগ করব যে তারা যত দ্রুত আমাদের ট্রাফিক লাইট ঠিক করে দিতে পারে, তাহলে আমরা নিশ্চিতভাবেই ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে ভালো হবে এবং নগরবাসীর সুবিধা ভোগ করবে। অবশ্য মেয়র বলছেন, সিগন্যাল বাতিগুলো পুনঃস্থাপন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের, তবে অর্থের অভাবে সম্ভব হচ্ছে না। পুনরায় চালু করতে এগুলো কিরকম খরচ হবে আর কি একটা এস্টিমেট করতে দিয়েছি। এস্টিমেট হয়ে গেলে আমরা টেন্ডারে যাব, টেন্ডারে গেলে ওগুলো আবার ঠিক হবে আর কি। তার আগে অনেকগুলো কাজ আছে, পাবলিক সচেতনতার ভিতরে ট্রাফিক আইন পাবলিককে জানতে হবে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে প্রায় 60 লাখ টাকা ব্যয়ে স্থাপিত হয় এই বাতিগুলো, আর সংস্কার ও পুনঃস্থাপনে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। যশোরের ভবদহ অঞ্চলে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে ভবদহ পানীয় নিষ্কাশন কমিটির নেতারা। সকালে খুলনা নগরী পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত 2 মাস ধরে ভবদহ স্লুইস গেটে পলি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যশোরের 3 উপজেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সমস্যা সমাধানে বারবার দাবি জানানো হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। এই অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন শেষে পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। ভবদহের জলাবদ্ধতার মানুষ আজকে নিষ্পেষিত, মানুষ দুরাশাগ্রস্ত। পল্লী অবসান করার জন্য আরো 4টি উপচার এক্সকাভেটর ওখানে নিয়ে এসে কাজ করা যাবে। জাতীয় প্রেস ক্লাবে সকাল 11টায় ঢাকাতে জমায়েত হবে। সেই জমায়েত শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে আমরা স্মারকলিপি দেব। আমরা চাই যে সরকার দ্রুত ওই পানিবন্দী মানুষকে মুক্তি দিক। দেশের বাইরের খবর। একদিনের ব্যবধানে আবারও আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার ঘটনায় অন্তত 14 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 24 জন। বুধবার দেশটির বাঘ প্রদেশে একটি মসজিদের সামনে এ হামলা চালানো হয়। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় মসজিদের সামনে জড়ো হলে তাদেরকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। মুহূর্তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় পুরো এলাকায়। এ সময় হতাহতদের দেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এর আগে মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদের সামনে বন্দুকধারীর হামলায় নিহত হন অন্তত 18 জন এবং আহত হন প্রায় অর্ধশত। মিয়ানমারের রাখাইনে সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। সেনাদের উপর হামলার জন্য কারা দায়ী তাদেরকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদের ভয়ের কোনো কারণ নেই বলেও জানান অং সান সুচি। রাখাইনে চলমান সহিংসতার মধ্যে রাজ্যটিতে সেনা ও সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে রাখাইনে মুসলিমদের বাড়িঘরে তল্লাশি চলছে বলেও জানায় স্থানীয় গণমাধ্যম। গত রোববার রাখাইনে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে পর্যন্ত সেনা সদস্য, সীমান্ত রক্ষী ও সশস্ত্র বিদ্রোহী সহ প্রায় 40 জন নিহত হয়েছে। 2012 সালে রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গায় শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হওয়ার পর রাজ্যটিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই অবস্থায় রাখাইন পরিস্থিতির স্থায়ী সমাধান মিয়ানমারের বর্তমান এনএলডি সরকারের কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। খেলার খবর। টানা 7ম হোম সিরিজ জয় হয়তো হয়নি, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অর্জন কোনো অংশে কম নয়, এমনটাই মত ক্রিকেট বিশ্লেষকদের। শেষ ম্যাচে টস ভাগ্য সহায় হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো বলেও মনে করেন তারা। তবে পুরো সিরিজটি ছিল দারুণ উপভোগ্য। ম্যাচের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়াটাও সিরিজের বড় পাওয়া হিসেবে দেখছেন তারা।
লাকি গ্রাউন্ড চট্টগ্রামে লেখা হবে টাইগারদের আরও একটি বিজয়ের গল্প, উড়বে বিজয় নিশান। যে মাঠে শেষ 10 ম্যাচের 8টিতে জয় এসেছে, সেখানে এমন স্বপ্ন দেখাই স্বাভাবিক। কিন্তু ভাগ্যের সঙ্গে প্রকৃতিও এদিন মুখ তুলে দেখেনি বাংলাদেশের দিকে। টানা তৃতীয় ম্যাচে টসে হার, ম্যাচটা যেন সেখানেই নিজেদের করে নেয় ইংল্যান্ড। মুশফিকের আত্মবিশ্বাস ফেরানো ইনিংস জয়ের সম্ভাবনা জাগালেও শিশির ও উইকেটের বিচিত্র আচরণে তার সম্ভব হয়নি। শেষ ম্যাচে হারের কারণ হিসেবে এসবকে চিহ্নিত করলেন ক্রিকেট বিশ্লেষকরা। টসটা বেশ ক্রুশাল ছিল, প্রথম সারির ব্যাটসম্যানরা অপরচুনিটিজের ফুললি ইউটিলাইজ করতে পারেনি। এই উইকেটে বাংলাদেশ 277 রান যে করেছে, এই রানটুকু আর একটু বেশি করার সুযোগটা বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে ছিল। ইংল্যান্ড যখন ব্যাট করতে নামলো তখন কিন্তু আশ্চর্যজনকভাবে উইকেটের চরিত্রটা একটু মানে বদলে গেল আর কি। দেখা গেল যে বল বেশ সহজে ব্যাটে আসছে এবং রান তোলাটা তাদের জন্য বেশি কষ্টকর বিষয় হচ্ছে না। উইকেটের টার্নও কিন্তু কমে গিয়েছিল। শিশিরটা একটু সমস্যা করেছে বাংলাদেশের বোলারদের জন্য। সিরিজ হারলেও ইংলিশ লায়নদের সঙ্গে প্রতিটি ম্যাচেই সমানে সমান লড়েছে টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়া কিংবা দ্বিতীয় ম্যাচে অল্প রান করেও জয় পাওয়া। প্রতিটি ম্যাচেই শুধু ইংলিশদের সঙ্গে নয়, টাইগারদের দিতে হয়েছে স্নায়ুর পরীক্ষাও। তাই ঘরের মাঠে টানা 7 সিরিজ জয় না হলেও এই সিরিজ থেকে প্রাপ্তিও কম দেখছেন না বিশ্লেষকরা। আমাদের ওপেনিং জুটিটা খুব ভালো একটা শক্ত অবস্থানে আমাদেরকে পৌঁছে দিতে পেরেছে। প্লাস আমরা কিন্তু ক্লোজ ম্যাচ হেরেছি, কিন্তু ক্লোজ ম্যাচ জেতাও যায় সেটাও কিন্তু দেখিয়েছি। এটা একটা ভালো 3 ম্যাচ সিরিজ হয়েছে, যেখানে হেরেছে ঠিক আছে, বাট বাংলাদেশ বিভিন্ন সময় কিন্তু তারা ডমিনেট, এবং এইটাই হচ্ছে একটা ভালো টিমের লক্ষণ। আমরা এখন একটা পর্যায়ে গেছি এবং সেটার ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। ওয়ানডে শেষ, এবার অপেক্ষা টেস্ট সিরিজের। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ ফিরছে 15 মাস পর। তাই টেস্ট র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে থাকা ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জটা আরও বেশি টাইগারদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট প্রসঙ্গ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর টেস্ট ইতিহাসে দ্বিতীয় দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলবে দুদল। ওয়ানডে ও টি20 সিরিজে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করায় টেস্ট সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান। ভারতের কাছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারালেও এই ম্যাচটি 400তম টেস্ট হওয়ায় জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে পাকিস্তান। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান এখনো ম্যাচ খেলার মতো ফিট নন। তিনি না থাকলে 5 স্পেশালিস্ট ব্যাটসম্যানের সাথে এক অলরাউন্ডার সহ 5 বোলার উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস কোচের। অন্যদিকে শর্ট ফরম্যাটের সবগুলো ম্যাচ হারায় আত্মবিশ্বাসে ঘাটতি থাকবে ক্যারিবীয়দের, কারণ শেষ 5 টেস্টে পাকিস্তানের 3টিতে জয় থাকলেও ওয়েস্ট ইন্ডিজে 3 হার ও 2 ড্র। তাই এই ম্যাচে সব দিক থেকেই এগিয়ে থাকবে পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের বাজারে যখন তখন বাড়িয়ে দেওয়া হচ্ছে ওষুধের দাম। হয়রানির শিকার সাধারণ মানুষ, দ্রুত ওষুধ নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। কাল ঢাকা আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কর্ণফুলীর নিচে টানেল নির্মাণ সহ 25টি মেগা প্রকল্পের চুক্তির সম্ভাবনা। ঋণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। রামপালে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে সবুজ বেষ্টনী করতে লাগানো হবে 5 লাখ গাছ, বলেন প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন। সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজার অবস্থার আরও উন্নতি, খুলে ফেলা হয়েছে লাইফ সাপোর্ট। এবং টানা 7ম সিরিজ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অর্জন কম নয়, মত ক্রিকেট বিশ্লেষকদের। টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।